এবার পোল্যান্ডের গ্রামে আঘাত হানল মিসাইল, দুজনের মৃত্যু। রাশিয়াকে দায়ী করছে ইউক্রেন। মস্কোর উপর দায় চাপানো নিয়ে সতর্ক পশ্চিমা বিশ্ব। টানা তৃতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে চান ডোনাল্ড ট্রাম্প। ভোটের 2 বছর আগেই দিলেন প্রার্থিতার আনুষ্ঠানিক ঘোষণা। 3, 2, 1. Boosters ignition. And liftoff of Artemis 1. দুবার যাত্রা স্থগিতের পর সফলভাবে রওনা হলো নাসার রকেট আর্টেমিস। শুরু হলো 5 দশক পর আবারও চাঁদের বুকে মানুষ পাঠানোর অভিযান। শিরোনামগুলো দেখছিলেন, এবারে পুরো খবরে যাচ্ছি। শুরুতেই পোল্যান্ডের প্রসঙ্গে আপনাদেরকে জানাতে চাই, ইউক্রেনের সীমান্তবর্তী দেশ পোল্যান্ডে মিসাইলের আঘাতে প্রাণ হারালেন কমপক্ষে 2 জন। প্রাথমিকভাবে রাশিয়াকে দোষারোপ করা হলেও এখনও নিশ্চিত নয় কারা ছুড়েছে ক্ষেপণাস্ত্রটি। পুলিশ প্রশাসন জানায়, স্থানীয় সময় মঙ্গলবার বিকেল 4টা নাগাদ প্রেজিদো গ্রামে বিস্ফোরণ হয়। ঘটনাস্থলে প্রাণ হারান 2 জন। আরও জানানো হয়, দিনভর সীমান্তের কাছে পাল্টা হামলা চলছিল। লক্ষ্য ভ্রষ্ট হয়ে কোনো মিসাইল এসে পড়তে পারে সীমান্তে। সদস্য রাষ্ট্রের উপর সম্ভাব্য হামলার বিষয়টি তদন্তের ঘোষণা দিয়েছে সামরিক জোট নেটো। পোল্যান্ডে মিসাইল ছোড়ার ব্যাপারে পরস্পরকে দোষারোপ করছে রাশিয়া, ইউক্রেন। কিয়েভের দাবি রাশিয়া থেকেই ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছে, আর ক্রেমলিনের দাবি চলমান উত্তেজনাকে উস্কে দিতে কেউ ষড়যন্ত্র করে মিসাইল ছুড়েছে। রুশ ইউক্রেন যুদ্ধকে নাটকীয় মোড় নিতে যাচ্ছে। পোল্যান্ড সীমান্তে বিস্ফোরণের ঘটনায় নড়ে চড়ে বসেছে আন্তর্জাতিক মহল। পুরোপুরি নিশ্চিত না হলেও প্রচ্ছন্নভাবে রাশিয়ার উপর দায় চাপাতে চাইছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব। সদস্য রাষ্ট্রে হয় অনাকাঙ্ক্ষিত ঘটনার তদন্তে মাঠে নেমেছে সামরিক জোট নেটো। তবে পূর্ণাঙ্গ তদন্তের আগে সিদ্ধান্তে পৌঁছানোর ব্যাপারে সতর্ক করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কমছেই না রুশ ইউক্রেন যুদ্ধের ভয়াবহতা। এর মাঝে আগুনে ঘি ঢালল পোল্যান্ড সীমান্তে মিসাইল বিস্ফোরিত হওয়া। ইউক্রেন সীমান্ত লাগোয়া দেশটি ন্যাটোরও সদস্য, তাই রাশিয়াকে কোণঠাসা করার মতো মোক্ষম ইস্যু হাতে পেল পশ্চিমারা। পুলিশ নেতারা অবশ্য একতরফা মস্কোর উপর দায় চাপাতে নারাজ। তাদের বক্তব্য, তদন্তের পরই বোঝা যাবে এই ঘটনার মূল কারণ। তবে সামরিক জোট ন্যাটোর দেয়া যৌথ তদন্ত প্রস্তাবে আপত্তি নেই দেশটির। দিনভর অঞ্চলটিতে রকেট ও মিসাইল ছুড়েছিল রাশিয়া। সেগুলোরই কোনটি সীমান্তে আঘাত এনেছে এমন প্রমাণ নেই। তদন্ত চলছে, শিগগিরই উদ্ঘাটিত হবে সত্য। সতর্কভাবে ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ সরকার। সীমান্তবর্তী এলাকাগুলোয় সামরিক প্রস্তুতি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আকাশপথে পর্যবেক্ষণ করা হবে পরিস্থিতি। সেক্ষেত্রে মিত্ররা করবেন সহযোগিতা। তাছাড়া ভবিষ্যৎ কর্মপরিকল্পনার ব্যাপারে ন্যাটোর পরামর্শ নেওয়া হবে। তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। বাইডেনের দাবি, ইউক্রেনে চালানো আগ্রাসনের জন্য জবাবদিহি করতে হবে মস্কোকে। বিস্ফোরণ তদন্তে সহযোগিতা করবে ন্যাটো ও G7ভুক্ত দেশগুলো। ইউক্রেন সীমান্তের ওই গ্রামে কি ঘটেছে সেটা শিগগিরই উদ্ঘাটন করা হবে। তাছাড়া রাশিয়ার সাম্প্রতিক রকেট, মিসাইল, ড্রোন হামলাও সবার মাথা ব্যথার কারণ। বর্বর, অমানবিক, অযৌক্তিক আগ্রাসন চালাচ্ছে পুতিন প্রশাসন, অথচ হামলা বন্ধের তাগিদ দিচ্ছে গোটা বিশ্ব। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তদন্ত প্রতিবেদনের আগে কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না, নতুবা অপরের জন্য খোঁড়া গর্তে নিজেরাই পড়বে পশ্চিমা বিশ্ব। পুলিশ সীমান্তে বিস্ফোরণের ঘটনায় কিছু দেশ অতি উৎসাহী। তারা আগেভাগেই রাশিয়ার ওপর একতরফা দায় চাপাতে চাইছে। বলবো, পোল্যান্ড এবং ন্যাটোর তদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করুন, কারণ মিসাইলটি ইউক্রেন নাকি রাশিয়া না বেলারুশ থেকে ছোড়া হয়েছে সেটাও জানা জরুরি। তারপরেই নিন অপরাধীকে শাস্তি দেওয়ার পদক্ষেপ। ন্যাটোতে ইউক্রেনের অন্তর্ভুক্তি ইস্যুতে শুরু হয়েছিল রাশিয়ার সামরিক আগ্রাসন। সদস্য রাষ্ট্র না হওয়ায় কিয়েভকে এতদিন সহযোগিতা করতে পারেনি সামরিক জোটটি। তবে পোল্যান্ড সীমান্তে রাশিয়াই হামলা চালিয়েছে সেটি প্রমাণ করতে পারলে উল্টে যাবে পাশার দান। সে সময় পোলিশ ভূখণ্ড থেকেই রুশ বহরের উপর হামলা চালাতে বাধা থাকবে না ন্যাটোর। মৌলি ইসলাম, যমুনা নিউজ।
রুশ হামলায় বিপর্যস্ত ইউক্রেনীয় রাজধানী কিয়েভ। মঙ্গলবার প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যখন G20 সম্মেলনে ভাষণ দিচ্ছিলেন সে সময়ই মিসাইল ছোড়া হয়। কিয়েভের মেয়র জানান দুটি বহুতল আবাসিক ভবনে আঘাত এনেছে ক্ষেপণাস্ত্রগুলো, তবে হতাহত সম্পর্কে স্পষ্ট কিছু জানাননি তিনি। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বহু রকেট ও মিসাইল ভূপাতিত করা হয়েছে এমনটাও জানান তিনি। এদিকে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি শান্তি প্রতিষ্ঠা নয় বরং আনুগত্য চায় রাশিয়া। মঙ্গলবারও ইউক্রেনের বিভিন্ন শহরে 90টি মিসাইল ছুড়েছে পুতিনের সেনাদল, যার বেশিরভাগ আঘাত হেরেছে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে। তাতে গভীর অন্ধকারে ডুবে আছে দেশটির 2/3 এলাকা। G20 সম্মেলনে শিগগিরই ধ্বংসাত্মক যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি বলেছেন এই বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে চীন, যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো। আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে চান ডোনাল্ড ট্রাম্প। প্রথম প্রার্থী হিসেবে 2024 সালের নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন তিনি। ফ্লোরিডার বিশাল সমাবেশে দেওয়া ভাষণে তিনি বলেছেন আমেরিকার ঘুরে দাঁড়ানোর সূচনা হলো এখান থেকেই। যুক্তরাষ্ট্রকে আবারও মহান ও গৌরবান্বিত করার অঙ্গীকার করেন ট্রাম্প। জয়ের বিষয়ে প্রত্যয় জানান সাবেক মার্কিন প্রেসিডেন্ট। আবারও প্রেসিডেন্সি ফিরে পাওয়ার লড়াইয়ে 76 বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডার পাম বিচে ট্রাম্পের বিলাসবহুল রিসোর্ট মার-এ-লাগোয় অনুষ্ঠিত বিশাল সমাবেশে স্বতঃস্ফূর্ত সাবেক প্রেসিডেন্ট শত শত সমর্থকের সামনে ঘোষণা দিলেন 2024-এর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার। In order to make America great and glorious again, I am tonight announcing my candidacy for President of the United States. মধ্যবর্তী নির্বাচনের এক সপ্তাহের মাথায় এলো ট্রাম্পের এই ঘোষণা। হাউস ও সিনেটে আশানুরূপ ফল না পাওয়া রিপাবলিকানদের আশার বাণী শোনান ট্রাম্প। বলেন আমেরিকাকে আবারও সর্বোচ্চ আসনে নিতেই নির্বাচনে অংশ নেবেন তিনি। মার্কিন স্বপ্ন পুনরুদ্ধারের লড়াই কেবল শুরু হলো। যুক্তরাষ্ট্রকে আবার মহান ও গৌরবের আসনে নিতে প্রেসিডেন্ট পদে লড়ব। প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা পেতে হলে আগে হোয়াইট হাউসের দৌড়ে থাকা দলীয় সদস্যদের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে ট্রাম্পকে। তার তড়িঘড়ি প্রতিদ্বন্দ্বিতার ঘোষণাকে অনেকে দেখছেন সম্ভাব্য রিপাবলিকান প্রার্থীদের প্রতি এক ধরনের বার্তা হিসেবে। তবে প্রার্থিতা নিয়ে বরাবরের মতোই আত্মবিশ্বাসী ট্রাম্প জানান এরই মধ্যে শুরু হয়েছে আনুষ্ঠানিক কার্যক্রম। নির্বাচন কমিশনে কাগজপত্র দাখিল করেছে তার কমিটি। 1 ঘন্টার বেশি সময় ধরে দেয়া বক্তব্যে নির্বাচিত হলে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত ও জ্বালানি সংকট সমাধানের প্রতিশ্রুতি দেন ট্রাম্প। কড়া সমালোচনা করেন প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বের। জো বাইডেনের নেতৃত্বে গত 2 বছর ধরে লাখ লাখ মার্কিনীর জীবন কাটছে দুর্দশা, কষ্ট, উদ্বেগ আর হতাশায়। তিনি আরও 4 বছর সময় পাবেন না। 2020 সালে আমি ইতিহাসের যে কোনো বর্তমান প্রেসিডেন্টের চেয়ে বেশি ভোট পেয়েছি, আবারও তাই হবে। আমার খুব সহজ ও বিলাসবহুল জীবনযাপনের সুযোগ ছিল, তবে মাতৃভূমিকে ভালোবাসি বলেই দেশ রক্ষার দায়িত্ব পালন করতে চাই। মার্কিন টেলিভিশনে লাইভ প্রচার করা হয় ট্রাম্পের ভাষণ। শেষ পর্যায়ে মঞ্চে এসে ট্রাম্পের পাশে দাঁড়ান স্ত্রী মেলানিয়া। ফ্লোরিডার পাম বিচে ট্রাম্প যখন নতুন লড়াইয়ের ঘোষণা দিচ্ছিলেন তখন 11,000 মাইল দূরে বালি সম্মেলনে বিশ্ব নেতাদের সাথে আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্পের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি। গত সপ্তাহেই 79 বছর বয়সী বাইডেনও জানিয়েছিলেন দ্বিতীয় দফা লড়াইয়ের ইচ্ছার কথা, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন আগামী বছরের শুরুতে। ডরথি দাস্টিন, যমুনা নিউজ। 97 বছর বয়সে নির্বাচনী লড়াইয়ে ফিরলেন আধুনিক মালয়েশিয়ার রূপকার মাহাথির মোহাম্মদ। মঙ্গলবার সশরীরে তিনি প্রচারণায় অংশ নেন। রাজধানীর বিভিন্ন ব্যস্ততম সড়কে হেঁটে করেন জনসংযোগ, দেন পথসভায় ভাষণ। মাহাথিরের প্রত্যাশা শনিবারের নির্বাচনে বড় অঙ্কের আসন পাবে নতুন এই জোট। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন হাড্ডাহাড্ডি লড়াই করে পাত্তাই পাবে না নতুন জোট হোমল্যান্ড ফাইটার্স। 2003 সাল পর্যন্ত টানা 22 বছর মালয়েশিয়ার ক্ষমতায় ছিলেন মাহাথির মোহাম্মদ। সে সময় ট্রুলি এশিয়া বানানোর ব্যানারে করেন মালয়েশিয়ার আধুনিকরণ। পরে 2018 সালে দুর্নীতিগ্রস্ত সরকারকে হঠাতে অনেকটা ত্রাণকর্তা হিসেবে নামেন নির্বাচনের লড়াইয়ে। বিপুল ভোটে জয়ী হয়ে বিশ্বের ইতিহাসে সবচেয়ে প্রবীণ প্রধানমন্ত্রী হিসেবে 92 বছর বয়সে তিনি দায়িত্ব নেন। অবশ্য 22 মাস পরই সেই সরকার ভেঙে যায়। আলোচিত মালয়েশিয়ান বিমান ফ্লাইট MH17 দুর্ঘটনার রায় ঘোষণা আগামীকাল। বৃহস্পতিবার নেদারল্যান্ডসের আদালত শোনাবেন চূড়ান্ত রায়। 2014 সালের 17 জুলাই নেদারল্যান্ডস থেকে মালয়েশিয়া যাওয়ার পথে ইউক্রেনে 298 আরোহী নিয়ে বিধ্বস্ত হয় বিমানটি। প্রাথমিক তদন্ত অনুযায়ী রুশ বাক ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়েছে বিমানটি। বিশেষজ্ঞরা বলছেন চলমান যুদ্ধের মধ্যে এই রায় আন্তর্জাতিকভাবে রাজনীতিতে নতুনভাবে উত্তেজনা ছড়াতে পারে। সন্তানের ছবি দেখে আর স্মৃতি রোমন্থন করেই এখন দিন কাটছে হুগজান্ডের। 8 বছর আগে MH17 বিমান দুর্ঘটনায় একমাত্র সন্তানকে হারান এই ডাচ নারী।
এখনো মনে হয় যে কোনো সময় আমার ছেলে ফিরে আসবে, অথচ কিভাবে যেন 8 বছর পার হয়ে গেছে। এই ঘটনার সাথে যারা জড়িত, আমি চাই তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। 2014 সালের 17 জুলাই নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর যাচ্ছিল ফ্লাইট MH17। পথে পূর্ব ইউক্রেনে 298 জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয় বিমানটি। বিমানের নিহত যাত্রীদের মধ্যে 169 জনই ছিলেন ডাচ, বাকিরা ব্রিটিশ। এই ঘটনার পর বিশেষ তদন্ত কমিশন গঠন করে নেদারল্যান্ডস সরকার। তদন্তে উঠে আসে ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য রুশবাক ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয় বিমানটি। দায়ী করা হয় 3 রুশ এবং 1 ইউক্রেনীয় নাগরিককে, যাদের মধ্যে রয়েছে রুশ গোয়েন্দা সংস্থা FSBর উচ্চপদস্থ কর্মকর্তাও। 2020 সালে শুরু হয় ডাচ আদালতে বিচার। যেসব প্রমাণ তুলে ধরা হয়েছে সেগুলো অস্বীকার করার কোনো সুযোগ নেই। প্রতিটি অভিযোগ এবং যুক্তির পক্ষে প্রমাণ তুলে ধরা হয়েছে। বিবাদী পক্ষ যেসব পাল্টা যুক্তি তুলে ধরেছে সেগুলো খুব একটা কার্যকর নয়। তবে এ ঘটনায় দোষীদের শাস্তি নিশ্চিত করা নিয়ে শঙ্কা রয়েছে। রুশ ইউক্রেন যুদ্ধের মাঝে এ রায়ে আন্তর্জাতিক রাজনীতির উত্তেজনা আরও বাড়বে বলেই মনে করছেন বিশ্লেষকরা। বাক এমন ক্ষেপণাস্ত্র যেটার নিয়ন্ত্রণ শুধু রাশিয়ার কাছে আছে। ইউক্রেন থেকে সেটা ছোড়ার অর্থ হলো পরিকল্পিতভাবে এই হামলা হয়েছে, কিন্তু তা প্রমাণ করতে লেগেছে 8 বছর। নিঃসন্দেহে দোষীদের শাস্তি দিতে আরও সময়ক্ষেপণ করা হবে। আর রাশিয়ার বিরুদ্ধে রায় গেলেও সেটাকে পুতিন প্রশাসন ষড়যন্ত্র হিসেবেই আখ্যা দেবে। ফলে রুশ ইউক্রেন যুদ্ধের মধ্যে এই রায় আরও উত্তেজনা সৃষ্টি করবে। যদিও শুরু থেকেই ডাচ অভিযোগকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে আসছে মস্কো। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় পুলিশের অন্তত 6 সদস্য নিহত হয়েছে। বুধবার খাইবার পাখতুনখোয়া প্রদেশে এই ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায় লাক্কি মারওয়াত জেলায় নিয়মিত টহলের সময় এই হামলা হয়। ঘটনাস্থলে আগে থেকেই ওঁত পেতেছিল হামলাকারীরা। ভারী স্বয়ংক্রিয় অস্ত্র থেকে ব্রাশ ফায়ার করা হয় টহলকারীতে। এ সময় ভেতরে থাকা পুলিশের এক কর্মকর্তা এবং 5 সদস্য গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলেই তারা মারা যান। এই ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যা দিয়েছে সরকার। ঘটনার সাথে জড়িতদের যে কোনো মূল্যে বিচারের মুখোমুখি করার ঘোষণা দিয়েছে পাকিস্তানের পুলিশ। সম্প্রতি খাইবার পাখতুনখোয়ায় ফের সহিংসতা বেড়েছে। অঞ্চলটিতে শান্তি পুনঃপ্রতিষ্ঠার দাবিতে স্থানীয় বাসিন্দারা একের পর এক বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। নির্বাচনে জালিয়াতির অভিযোগে ব্রাজিলে ব্যাপক বিক্ষোভ করেছে প্রেসিডেন্ট বোলসোনারোর সমর্থকরা। মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে রাজপথে নামে হাজার হাজার মানুষ। রিও ডি জেনেরিওতে হয় সবচেয়ে বড় প্রতিবাদ সমাবেশ। জাতীয় পতাকার রঙে তৈরি পোশাকে মিছিল করে কট্টর ডানপন্থী জেইর বোলসোনারোর সমর্থকরা। প্রেসিডেন্ট নির্বাচনে তার পরাজয় মেনে নিতে নারাজ সমর্থকরা। দাবি, ভোট চুরি করে জয় পেয়েছেন লুলা ডি সিলভা। সেনাবাহিনীর হস্তক্ষেপ দাবি করেন বিক্ষোভকারীরা। সড়ক অবরোধ করে দেশ অচল করে দেওয়ার হুমকিও দেওয়া হয়। ব্রাজিলে গত মাসে অনুষ্ঠিত হয় দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচন। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর 50.9% ভোট নিয়ে বিজয়ী হন লুলা ডি সিলভা। বর্তমান প্রেসিডেন্ট জেইর বোলসোনারো হার মেনে দায়িত্ব হস্তান্তরে রাজি হলেও মিছিল সমাবেশ করে যাচ্ছে তার সমর্থকরা। ইতিহাসে সবচেয়ে কট্টরপন্থী সরকার গঠন করল ইসরায়েল। প্রায় 4 বছরের রাজনৈতিক অস্থিরতার পর মঙ্গলবার শপথ নেন নবনির্বাচিত এমপিরা। 120 আসনের ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে প্রধানমন্ত্রী হিসেবে নেতৃত্ব দেবেন বেনিয়ামিন নেতানিয়াহু। গেল 4 বছরেরও কম সময়ে 5টি নির্বাচন দেখেছে ইসরায়েল। কট্টর ডানপন্থীদের উত্থানে আবারও শক্ত রাজনৈতিক ভিত্তি পান বেনিয়ামিন নেতানিয়াহু। নভেম্বরের নির্বাচনে সর্বোচ্চ ভোট পায় তার রক্ষণশীল দল লিকুদ পার্টি। মিত্রদের নিয়ে দখল করেন নেসেটের 64 আসন। যদিও একাধিক দুর্নীতি মামলায় তার বিচার চলছে। 25তম নেসেটের প্রথম অধিবেশনেও অনুষ্ঠিত হয় মঙ্গলবার। দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার পর জাতীয় ঐক্যের আহ্বান জানান প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। বিশ্লেষকদের সংখ্যা, ফিলিস্তিনি ইস্যুতে আরও আগ্রাসী হবে ইসরায়েলের নতুন সরকার। অবশেষে শুরু হলো নাসার বহুল প্রতীক্ষিত চন্দ্রাভিযান। কারিগরি জটিলতায় 2 দফা স্থগিত হওয়ার পর বুধবার সফলভাবে যাত্রা করে আর্টেমিস 1 রকেট। 26 দিনের মিশন শেষে 11 ডিসেম্বর পৃথিবীতে ফিরবে রকেটটিতে থাকা নভোযান ওরিয়ন। আর্টেমিস মিশনের মাধ্যমে দীর্ঘ 5 দশক পর চাঁদে মানুষ পাঠানোর অভিযান শুরু করল নাসা। 3, 2, 1. Boosters ignition. And liftoff of Artemis 1. এই সেই মাহেন্দ্রক্ষণ। আরেকটি চন্দ্রাভিযানের সাক্ষী হল বিশ্ব। অর্ধশতকের বেশি সময় পর আবারও চাঁদের বুকে মানুষ পাঠানোর মিশনের প্রথম ধাপ।
ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে বুধবার স্থানীয় সময় রাত 1:04 স্পেস লঞ্চ সিস্টেম SLS মডেলের অত্যাধুনিক রকেট আর্টেমিস 1 উৎক্ষেপণ করে নাসা। এই রকেটে চেপে মহাশূন্যের পথে যাত্রা করে ওরিয়ন স্পেসক্রাফট। কারিগরি জটিলতায় চলতি বছর 2 দফায় স্থগিত হয় আর্টেমিস 1 মিশন। তৃতীয় দফায় মিলল কাঙ্ক্ষিত সাফল্য। নতুন এক যুগের সূচনা, তবে এটা কেবল প্রথম ধাপ। প্রতিটি অভিযানই নতুন চ্যালেঞ্জ। অ্যাপোলো অভিযানের শিক্ষাকে কাজে লাগিয়ে আরও এগিয়ে যাওয়ার প্রচেষ্টা এই মিশন। মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানায়, মিশনে প্রায় 20 লাখ কিলোমিটার পথ পাড়ি দেবে নভোযান ওরিয়ন। মূল যে আর্টেমিস রকেটে চেপে এর যাত্রা, সেটি 322 ফুট লম্বা, গতি ঘন্টায় 38,000 কিলোমিটার। মনুষ্যবিহীন এই চন্দ্রযানের মাধ্যমে মূলত চাঁদে নভোচারীদের অবতরণের স্থায়ী ল্যান্ডিং সাইটগুলো চিহ্নিত করবেন বিজ্ঞানীরা। সবকিছু ঠিকঠাক থাকলে চাঁদকে প্রদক্ষিণ শেষে আগামী 11 ডিসেম্বর সান-দিয়েগো উপকূলে অবতরণ করবে ওরিয়ন স্পেসক্রাফট। পরিকল্পনা অনুসারে আগামী বছর যাত্রা করবে আর্টেমিস 2 মিশন। যাত্রীবিহীন মিশন দুটি সফল হলে 2025 সালে আবারও চাঁদের বুকে পা রাখবে মানুষ। প্রিয়াঙ্কা চক্রবর্তী, যমুনা নিউজ। নির্মাণাধীন অবস্থাতেই কেনিয়ায় ধসে পড়ল একটি বহুতল ভবন। মঙ্গলবার রাজধানী নাইরোবিতে এই ঘটনা ঘটে। এ সময় আশপাশে থাকা কয়েকজন আহত হন, তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর জানা যায়নি। ধারণা করা হচ্ছে বেশ কয়েকজন নির্মাণ শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। তাদের সন্ধানে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস। স্থানীয়রা জানায়, শুরু থেকেই ভবনটিতে ছিল অবকাঠামোগত ত্রুটি। সরকারি হিসাব অনুযায়ী রাজধানী নাইরোবির 58% ভবনই বসবাসের অযোগ্য। যথাযথ নির্মাণ বিধিমালা না মেনে সেগুলো বানানো হয়েছে। দখলকৃত পশ্চিম তীরে হামলা চালিয়ে 3 ইসরায়েলিকে হত্যা করলেন এক ফিলিস্তিনি। পাল্টা গুলিতে ঝাঁঝরা হয়ে যান ওই যুবক। মঙ্গলবারের গোলাগুলিতে আরও 3 ইহুদি গুরুতর আহত হন। এরিয়েল এলাকার সেনা চৌকিতে গাড়ি নিয়ে ঢুকে পড়ে এক ফিলিস্তিনি যুবক। এলোপাতাড়ি চাপা দেয় সেনাদের। মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় অঞ্চলটি। সেনাদের ছোড়া গুলিতে প্রাণ হারান 18 বছরের মোহাম্মদ সৌফ। জানা গেছে হারেস এলাকায় তার বসবাস। এদিকে গুরুতর আহতরা বর্তমানে হাসপাতালে ভর্তি। কোনো সংগঠন হামলার দায় স্বীকার করেনি, তবে একাধিক মানুষ জড়িত থাকতে পারে এই আশঙ্কায় তল্লাশি চলছে। ধারণা করা হচ্ছে ব্যক্তিগত আক্রোশ থেকেই ফিলিস্তিনি যুবক এই হামলা চালিয়েছে। এই ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন ইসরায়েলের বিদায়ী প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ। চলতি বছর ইসরায়েলি হামলায় প্রাণ গেছে 200-র কাছাকাছি ফিলিস্তিনির। নিরাপত্তা বাহিনীর সাথে ছাত্রদের ব্যাপক সংঘর্ষের জেরে উত্তপ্ত চিলি মঙ্গলবার রণক্ষেত্রে পরিণত হয় রাজধানী সান্টিয়াগো। মঙ্গলবার শিক্ষার পরিবেশ সহ বিভিন্ন দাবি দেওয়া নিয়ে রাজপথে নামে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। মিছিল নিয়ে তারা শহর প্রদক্ষিণ করে। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করে। নিরাপত্তা বাহিনী তাদেরকে সরিয়ে দিতে চাইলে সংঘাত শুরু হয়। পুলিশের দাবি, তাদের লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে মারে ছাত্ররা। অন্তত 50টি ককটেলও ছুড়ে বলে জানানো হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও জল কামান ব্যবহার করে নিরাপত্তা বাহিনী। দীর্ঘ কয়েক ঘন্টা সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্য। বুধবার নতুন করে তলিয়েছে বেশ কয়েকটি শহর লোকালয়। বাঁধ ভেঙে যাওয়ায় অস্বাভাবিক দ্রুততায় পানি বাড়ছে। ডুবে আছে রাস্তাঘাট, বাড়িঘরেও ঢুকে পড়েছে পানি। টানা বৃষ্টিতে চলতি বছরের চতুর্থবারের মতো বন্যার কবলে পড়ল জনবহুল এই অঞ্চলটি। রাজ্যের ফোর্বস শহরে 70 বছরের মধ্যে পানির উচ্চতা পৌঁছেছে সর্বোচ্চে। মঙ্গলবার রাতে 60 বছর বয়সী একজনের মরদেহ পেয়েছে জরুরি বিভাগ। জীবিত উদ্ধার করা হয়েছে 14 জনকে, এখনও নিখোঁজ বেশ কয়েকজন। সিডনি থেকে 5 ঘন্টার দূরত্বে ইউগোরা শহরেও বেড়ে চলেছে পানি। 14টি বিমান কাজ করছে, আটকে পড়াদের উদ্ধার করছে। প্রতীকীভাবে বিশ্বের 800 কোটিতম মানব সন্তান হিসেবে স্বীকৃতি পেল ফিলিপাইনের শিশু ভিনিস। মঙ্গলবার রাজধানী ম্যানিলার হাসপাতালে এই শিশু কন্যাটি জন্ম নেয়। সরকারিভাবেও উদযাপন করা হয়েছে মাইলফলক ছোঁয়ার বিষয়টি। বিশ্বের মোট জনসংখ্যা 700 থেকে 800 কোটিতে পৌঁছাতে লেগেছে 11 বছর। এর আগে 2011 সালে 700 কোটিতম মানব সন্তানের স্বীকৃতি পেয়েছিল বাংলাদেশের সাদিয়া সুলতানা ঐশী। জাতিসংঘ বলছে, উল্লেখযোগ্য হারে বিশ্বব্যাপী জনসংখ্যা বৃদ্ধির যে বার্ষিক হার, সেটি কমতে শুরু করেছে। সে অনুযায়ী জনসংখ্যা 900 কোটি হতে আরও 15 বছর সময় লাগবে, আর পরবর্তী 100 কোটি হবে 2080 সাল নাগাদ। দর্শক, এই ছিল যমুনা আইডেস্কের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।